আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ইউনিট ১ রাষ্ট্রবিজ্ঞান, সামাজিক বিজ্ঞান ৩২৯ নম্বর বিষয় কোড থেকে আমরা নিয়মিত যে প্রশ্নগুলো আপলোড করছি তার ওই ধারাবাহিকতায় আজকে আমরা নতুন একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমরা এই উদ্যোগটি নিয়েছি যারা প্রিলির পাশাপাশি লিখিত প্রস্তুতি একসাথে নিতে যাচ্ছেন তাদের জন্য। কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করব। আজকে যে প্রশ্নটি নেওয়া হয়েছে সেটি হলো যে এরিস্টটলকে কেন রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয়? আলোচনা করব। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, পরীক্ষায় আসার মতো একটি প্রশ্ন। ভিডিওটি শুরু করার আগে বলে নিতে চাই, আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। প্রথমেই আপনারা ভূমিকাতে এই অংশটুকু লিখতে পারেন। এরিস্টটলকে অনেকেই রাষ্ট্রবিজ্ঞানের জনক হিসেবে মনে করেন, কারণ তিনি রাষ্ট্র ও সরকারের প্রকৃতি, তার বৈশিষ্ট্য, কর্মপদ্ধতি এবং বিভিন্ন দিক সম্পর্কে গভীর বিশ্লেষণ করেছেন। তার গুরুত্বপূর্ণ গ্রন্থ দ্য পলিটিক্স রাষ্ট্রবিজ্ঞানের ভিত্তি স্থাপন করেছে এবং আধুনিক রাষ্ট্র ব্যবস্থার সূচনা হিসেবে পরিগণিত হয়। এরপরে যে অংশটুকু আপনারা দিবেন, এরিস্টটলের রাষ্ট্রবিজ্ঞান তত্ত্ব। এরিস্টটল রাষ্ট্রবিজ্ঞানের বিভিন্ন দিক নিয়ে কাজ করেছেন এবং তার বিশ্লেষণ অত্যন্ত বিস্তৃত। তার রাষ্ট্রবিজ্ঞানের মূল দিকগুলো হলো, কয়েকটি দিক আছে। ১ নম্বর হচ্ছে আপনার রাষ্ট্রের উদ্দেশ্য। এরিস্টটল মনে করতেন যে রাষ্ট্রের মূল উদ্দেশ্য হলো মানুষের নৈতিক পূর্ণতা অর্জন। তিনি বলেন রাষ্ট্র হলো মানুষের সর্বোত্তম জীবনযাপনের জন্য প্রয়োজনীয় প্রতিষ্ঠান। রাষ্ট্রের কাজ শুধু সামাজিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা নয়, বরং এর মাধ্যমে নাগরিকদের নৈতিক উন্নয়ন ও তাদের কল্যাণ নিশ্চিত করা। এরপরে রাষ্ট্রের শ্রেণীবিভাগ। এরিস্টটল বিভিন্ন ধরনের রাষ্ট্র ব্যবস্থা চিহ্নিত করেছিলেন এবং সেগুলোর বৈশিষ্ট্য বিশ্লেষণ করেছিলেন। তিনি রাষ্ট্র ব্যবস্থাগুলোকে ৩টি প্রধান শ্রেণীতে ভাগ করেছিলেন। ৩টি প্রধান শ্রেণী হলো এই ৩টা। ১ নম্বর হচ্ছে আপনার রাজতন্ত্র, ২ নম্বর অ্যারিস্টোক্রেসি, ৩ নম্বর পলিটিক্যাল সিস্টেম। এরপরে তার মধ্যে এই ৩টি শাসন ব্যবস্থা শুদ্ধ ও সুষ্ঠু থাকে যদি তারা জনগণের কল্যাণের জন্য কাজ করে, অন্যথায় সেগুলো বিকৃত হয়ে চলে যায়। আপনার রাজতন্ত্র কেন বিকৃত হয়, তারপর আপনার অ্যারিস্টোক্রেসি বিকৃত হওয়ার কারণ, পলিটিক্যাল সিস্টেম বিকৃত হওয়ার কারণ। এই ৩টা পার্ট আপনারা ৩টা অংশ না দিলেও চলবে, উপরের ৩টা লিখলেই চলবে। এরপরে ৩ নাম্বার হচ্ছে আপনার নাগরিকের ভূমিকা। এরিস্টটল রাষ্ট্রের জন্য সঠিক নাগরিকের অত্যন্ত গুরুত্ব দিয়ে আলোচনা করেছেন। তিনি বলেন একজন আদর্শ নাগরিক হলে সে ব্যক্তি যিনি রাষ্ট্রের আইন মেনে চলে এবং তার দায়িত্ব পালন করেন। রাষ্ট্রের শ্রেষ্ঠত্ব সেই নাগরিকদের হাতে যারা নিজেদের কর্তব্য সঠিকভাবে পালন করে। এরপরে ৪ নাম্বার ধর্ম, অর্থনীতি ও রাষ্ট্র। এরিস্টটল ধর্ম ও রাষ্ট্রের সম্পর্কেও চিন্তা করেছিলেন। তিনি মনে করতেন যে ধর্ম বা আধ্যাত্মিক বিশ্বাস রাষ্ট্রের নীতি ও শাসন ব্যবস্থার বাইরে থাকা উচিত। কারণ ধর্ম ব্যক্তিগত বিষয়। একইভাবে তিনি অর্থনীতির সঙ্গেও রাষ্ট্রের সম্পর্কে আলোচনা করেছিলেন, বিশেষ করে কিভাবে উৎপাদন এবং সম্পদের বন্টন রাষ্ট্রের নীতির সাথে সামঞ্জস্য হতে পারে। পরে আপনার যদি সমালোচনা চাইছে, সমালোচনা আমাকে দিতে হবে। সমালোচনা পাঠটি খুবই গুরুত্বপূর্ণ। সমালোচনায় তিনি রেখেছেন ১ নাম্বার গণতন্ত্রের প্রতি নেতিবাচক মনোভাব। এরিস্টটল গণতন্ত্রকে একটি বিকৃত শাসন ব্যবস্থা হিসেবে দেখেছেন। তার মধ্যে গণতন্ত্র সাধারণ জনগণের মধ্যে শাসনভার প্রদান করে, যা অস্থিরতা এবং বিশৃঙ্খল সৃষ্টি করতে পারে। আজকের গণতান্ত্রিক সমাজে এটি সমালোচিত, কারণ আধুনিক গণতন্ত্রে জনগণের মতোই শাসনের মূল ভিত্তি এবং এই ধারণা বর্তমানে অধিকাংশ সমাজে গ্রহণযোগ্য। তারপরে ২ নাম্বার দাসত্বের প্রতি সমর্থন। এরিস্টটল দাসত্বের ধারণাকে সমর্থন করেছিলেন এবং মনে করতেন কিছু মানুষ প্রকৃতপক্ষে দাসত্বের উপযুক্ত। তার এই দাসত্বের ধারণা আজকের যুগে নৈতিকভাবে অগ্রহণযোগ্য এবং অত্যন্ত বিতর্কিত। এরপর ৩ নাম্বার নারীর অধিকার বিষয়ে সীমাবদ্ধতা। এরিস্টটল নারীদের সমাজের ভূমিকা সম্পর্কে অত্যন্ত সীমাবদ্ধ ধারণা পোষণ করেছিলেন। তিনি মনে করতেন নারীরা পুরুষদের তুলনায় নৈতিকভাবে নিচু এবং তাদের সমাজে স্থান কেবলমাত্র গৃহস্থালী কাজে সীমাবদ্ধ। এটি আধুনিক নারীবাদী দৃষ্টিকোণ থেকে অত্যন্ত সমালোচিত।
তবে 4 নাম্বার প্রাকৃতিক দৃষ্টিভঙ্গি। এরিস্টটল তার তত্ত্বে প্রাকৃতিক বিচারধারা বা ন্যাচারালিস্টিক ফ্যালাসি সম্পর্কে ফ্যালাসি ব্যবহার করেছিলেন, যা বলে যে যা প্রকৃতিতে আছে তাই সঠিক। তিনি কিছু সামাজিক ও রাজনৈতিক কাঠামোকে প্রকৃতির বৈশিষ্ট্য হিসেবে দেখেছিলেন, যেমন দাসত্ব, শ্রেণীবিভাগ, যা আধুনিক দৃষ্টিকোণ থেকে ভুল ও গ্রহণযোগ্য। আশা করি এই 4টা সমালোচনা দিলেই এনাফ। এরপরে উপসংহার পার্ট আছে। উপসংহারে খুব বেশি লিখতে হয় না, এত বড় আপনারা না লিখলেও চলবে। এরিস্টটলকে রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় কারণ তিনি রাষ্ট্র, সরকার, সমাজ এবং নাগরিক সম্পর্কে গভীর চিন্তা ভাবনা করেছেন এবং রাষ্ট্রের আদর্শ কাঠামো ও নীতির ভিত্তি স্থাপন করেছেন। এটুকু অংশ দিলেই হবে আশা করি। আমরা আজকে এই প্রশ্নটি শেষ করলাম। এরপরে আমরা পরবর্তী রাষ্ট্রবিজ্ঞানের নতুন কোনো প্রশ্ন নিয়ে আসবো। আমরা চেষ্টা করছি প্রতিনিয়ত 1টা বা 2টা প্রশ্ন দিয়ে আপনাদের প্রস্তুতিকে আরো শানিত করার। আপনারা যারা এখন থেকে প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য খুবই উপকারী হবে বলে আশা করছি। আমরা প্রথমে রাষ্ট্রবিজ্ঞান ইউনিট 1 থেকে প্রশ্ন আপলোড করছি। এখান থেকে মোটামুটি 10-12টা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা আপাতত আলোচনা করব। তারপরে আমরা সামাজিক বিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, অর্থনীতি, ভূগোল ক্রমান্বয়ে বাকি যে 7টা সাবজেক্ট আছে 10টা ইউনিট এগুলো আমরা আলোচনা করব। আপাতত আমরা 10টা-12টা করে প্রশ্ন আলোচনা করব গুরুত্বপূর্ণ গুলো যেগুলো আসার মতো। এগুলো শেষ হয়ে গেলে আমরা মোটামুটি পরীক্ষার আগে মুহূর্তে আরো কিছু 2-1টা করে গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব ইনশাল্লাহ, যেগুলো পড়লে আপনাদের এনাফ, কোনো বই লাগবে না, আপনাদের কোনো গাইড লাগবে না। আশা করি এগুলো আপনারা সুন্দর করে আত্মস্থ করতে পারলে এখান থেকেই শতভাগ কমন পাবেন ইনশাল্লাহ। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কোনো কিছু জানানোর বা মতামত থাকলে কমেন্ট বক্সে লিখে জানান। সবাই ভালো থাকবেন।